দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। আমি তোমাদের সন্তোষ স্যার। আজ তোমাদেরকে জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি তোমাদের পড়াবো। প্রথমেই কবি সম্পর্কে যে কথাটি বলতে হয়, তিনি ছিলেন পোয়েট অফ পোয়েটস, অর্থাৎ কবিদের কবি। কেউ কেউ তাকে কবিত্বের কবি বা নবজীবনের কবি বলে সম্মানিত করেছেন। ভালো করে শুনবে, তিনি ছিলেন পোয়েট অফ পোয়েটস, কবিদের কবি। রবীন্দ্রোত্তর যুগে তিনি নিজেই ছিলেন একটা কবি প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীর এ সময় পর্যন্ত উত্তর রাবীন্দ্রিক যুগের কোনো কবি তার মতো এত সমাদৃত হননি। অতএব বলা যেতে পারে আধুনিক গদ্য কবিতার তিনি ছিলেন সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী কবি। আপন প্রকৃতিতে কবি ছিলেন লাজুক ও গোপন প্রিয়। এ কারণে তাকে নির্জনতার কবিও বলা হয়ে থাকে। আলোচ্য শিকার কবিতাটি 1343 বঙ্গাব্দে কবিতা পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। 1942 সালে বনলতা সেন কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। 1944 সালে মহাপৃথিবী কাব্যগ্রন্থের 17 সংখ্যক কবিতা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা শিকার কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত হিসাবে আমরা গ্রহণ করব। যেহেতু প্রথমে বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল, অতএব শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি আবার কবিতার বিষয়ে প্রবেশ করছি। প্রথমে দেখো, আমি একটা পয়েন্ট করেছি, ভোরের আকাশে থাকা একটি মাত্র তারা। কবি কবিতাটি শুরু করেছেন ভোর দিয়ে। কবিতার মধ্যে দুটো ভোরের উল্লেখ পাই আমরা, দুটি স্তবকে। প্রথম ভোরে কবি প্রকৃতির সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের সামনে বর্ণনা করেছেন। তোমরা এখানে অনেকেই আছো, ভোরবেলাতে ওঠো। ভোরের সময় আমাদের প্রকৃতিটা, আমাদের পরিবেশটা কেমন থাকে? চারিদিকে শুনশান, শান্ত, নিশ্চুপ, কোনো বাস লরির আওয়াজ নেই, কোনো মানুষের কোলাহল নেই, একটা সুন্দর পরিবেশ বিরাজ করে।
সেই সুন্দর পরিবেশকে কবি বিভিন্ন উপমার সাহায্যে সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই উপস্থাপন করতে গিয়ে তিনি বলেছেন, রাতের ভোরের আকাশে থাকা একটি মাত্র তারা। বলছে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, বা ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীলের মতো আকাশের রং। চারিদিকে নোনা, আতা ইত্যাদি গাছগুলি টিয়ার ডানার মতো সবুজ, টিয়ার পালকের মতো সবুজ। তাহলে এইরকম একটা জায়গা, আকাশের রং কোমল নীল, ঘাস ফড়িংয়ের দেহের মতো, আর নোনা, আতা ইত্যাদি ইত্যাদি গাছগুলি টিয়ার পালকের মতো সবুজ, ডানার মতো সবুজ। রাতের আকাশে একটি তারা জ্বলছে। সমস্ত তারা নির্বাপিত হয়ে গেলেও একটি তারা আকাশে জ্বলছে। এই তারাটিকে কবি ব্যাখ্যা করেছেন এইভাবে, একাকী, তার একাকিত্বকে ব্যাখ্যা করেছেন কবি এইভাবে, গায়ের বাসর জাগা লজ্জাশীলা বধূটির মতো একা, বা গায়ের বাসর জাগা বধূটির মতো একা। অর্থাৎ সন্ধ্যার সময় বিয়ে বাড়িতে প্রচুর লোকজন থাকে, অনেক মানুষের সমাগম হয়, গান বাজনা হই হুল্লোড়। তখন সেই অবস্থায় নববধূকে অনেকে ঘিরে থাকে, কিন্তু যত রাত বাড়তে থাকে তার কাছ থেকে একে একে সব সরে যায়। তখন সেই নববধূটি, লাজুক নববধূটি একাকী যেরকম থাকে, ঠিক সেই রকম রাতের আকাশে যে তারাটি জ্বলছে ঠিক সেই রকম একাকী। আবার কবি বলেছেন যে আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের প্রণয়িনী তার বক্ষস্থলের থেকে একটা মুক্তা তার প্রেমিকের নীল মদের গ্লাসে রেখেছিল। সেই মুক্তাটি যেরকম একা একা জ্বলছিল, একা ছিল, ঠিক সেই রকম রাতের আকাশের তারাটিও ঠিক সেই রকম একা। এইটা বর্ণনা করতে গিয়ে কবি এখানে বিভিন্ন উপমান তিনি প্রয়োগ করেছেন, তুলে ধরেছেন। যেমন ঘাস ফড়িংয়ের দেহের মতো আকাশের রং, ঘাস ফড়িংয়ের দেহের কোমল আকাশের রং, বা ঘাস ফড়িংয়ের দেহের যে কোমল ভাব তার মতো আকাশের রং। এখানে ঘাস ফড়িং আর হচ্ছে আকাশ, আকাশকে এখানে ঘাস ফড়িংয়ের সাথে তুলনা করা হয়েছে। ঘাস ফড়িংয়ের দেহের কোমল যে নীল রং তার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে আকাশ হচ্ছে উপমেয়, আর ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল এটা হচ্ছে উপমান। যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, আকাশকে তুলনা করা হচ্ছে, আকাশ হচ্ছে উপমেয়, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আর কি আছে এখানে? সাধারণ ধর্ম আছে, আকাশের রঙও নীল, ঘাস ফড়িংয়ের দেহের রঙ হচ্ছে নীল।
আর এখানে তুলনাবাচক শব্দ আছে মতো। তাহলে অলঙ্কার শাস্ত্রের 4টি উপমায় এই লাইনটির মধ্যে আছে, সুতরাং এটি হচ্ছে একটি পূর্ণোপমার উদাহরণ। আমরা বলতে পারি এটা পূর্ণোপমার উদাহরণ। রাতের আকাশে থাকা তারাটি, এই তারাটিকে তিনি দুটি উপমানের সঙ্গে তুলনা করেছেন। কার কার সঙ্গে তুলনা করেছেন? ওই বাসর জায়গা লজ্জাশীলা বধূটির সঙ্গে তুলনা করেছেন পাড়াগাঁয়ের। আর একটা তুলনা করেছেন মিশরের মানুষী বা মিশরের প্রণয়িনী, তার বক্ষস্থল থেকে যে একটা মুক্তা তার প্রেমিকের নীল মদের গ্লাসে রেখে দিয়েছিল, তার সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা এখানে দেখলাম যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে উপমান বলা হচ্ছে। তাহলে তিনি এখানে উপমার সাহায্যে আকাশের নক্ষত্রটি কেমন আছে, আকাশের তারাটি কেমন আছে, তিনি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং আকাশের সাথে ঘাস ফড়িং, এটাও তিনি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি পরের পয়েন্টে আসছি। আসন্ন সূর্যোদয়ের আকাশ। আসন্ন সূর্যোদয়ের আকাশ, সূর্য যখন উঠছে তখন আকাশের রং থাকে, আসন্ন সূর্যোদয়ের আকাশ মোরগ ফুলের মতো টকটকে লাল। কিংবা তিনি বলছেন যে দেশওয়ালি ভাইরা, মানে আদিবাসী মানুষেরা শীতের রাতে শরীর গরম রাখার জন্য অশ্বত্থ পাতায় যে আগুন জ্বালে, সেই আগুনের মতো লাল। সূর্যের আভায় আকাশের রং মোরগ ফুলের মতো টকটকে লাল। বা শীতের রাতে দেশওয়ালি ভাইরা বা আদিবাসী ভাইরা শীতের হাত থেকে বাঁচবার জন্য শরীর গরম করার লক্ষ্যে অশ্বত্থ পাতায় যে আগুন জ্বালে, সেই আগুনের মতো লাল। আমরা আসন্ন সূর্যোদয়ের আকাশ আলোচনা করলাম, যে সূর্য উঠছে, আকাশের অবস্থাটা কেমন। আগেই বলছি, তিনি প্রাকৃতিক পরিবেশের তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রাকৃতিক পরিবেশকে তিনি তার বর্ণনায় আমাদের সামনে তুলে ধরেছেন। পরবর্তী পয়েন্ট আসছি, ভোরের অন্তিম লগ্নের দৃশ্যপট। তাহলে আসন্ন সূর্যোদয় মানে সূর্য উঠছে, সেই সময় আকাশের রং থাকে মোরগ ফুলের মতো লাল টকটকে। কিন্তু ভোরের অন্তিম লগ্নে, ভোর শেষ, সকাল হচ্ছে, তাহলে ভোরের অন্তিম লগ্নে সূর্যের আলো ছড়িয়ে পড়লে তার রং কুসুমের মতো সে হলুদ আর থাকে না, ফ্যাকাশে হয়ে যায়, কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। শীর্ণ শালিকের বিবর্ণ ইচ্ছার মতো, মানে রোগা শালিক, তার ইচ্ছাগুলো হচ্ছে সামান্য, কোনো শক্তি তার মধ্যে নেই, সবলতা নেই। সবল শরীর সবল চিন্তা ভাবনা করে, সবল শরীর ক্ষমতা ধরে, চিন্তা ভাবনা অন্যরকম হয়, তেজি চিন্তা ভাবনা হয়। কিন্তু শীর্ণ রোগা পটকা শীর্ণ শালিকের বিবর্ণ ইচ্ছার মতো, চারিদিকে ছড়িয়ে থাকা শিশির বিন্দু, টলমল শিশির বিন্দু, মাথার ওপরে নীলাকাশ, সূর্যোদয়ের আভায় ময়ূরের ডানার সবুজ নীল রঙে ঝিলমিল করে। তাহলে ভোরের অন্তিম লগ্নের দৃশ্যপট, ভোরের আলো, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়লে আগের সেই কুসুমের মতো রং আর থাকে না, হলুদ রং থাকে না, অনেকটা ফ্যাকাশে হয়ে যায়।
শীর্ণ শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। চারিদিকে গাছপালা পাতার ওপর ছড়িয়ে থাকা শিশির বিন্দু টলমল করছে। মাথার ওপরে নীলাকাশ, সূর্যের আলো যে সেই শিশির বিন্দুর ওপর পড়ছে, সেখানে ময়ূর ডানার সবুজ নীলে সেটা ঝিলমিল ঝিলমিল করছে। এখানেও কবি অনেকগুলো উপমার ব্যবহার করেছেন। আমি একটু ব্যাকে আসলাম। আসন্ন সূর্যোদয়ের আকাশ, এখানেও কবি উপমা ব্যবহার করেছেন। মরক ফুলের মতো টকটকে লাল, তিনি উপমা ব্যবহার করেছেন। বা দেশওয়ালি ভাইরা যে আগুন জ্বেলেছিল তার মতো লাল। পরবর্তীতে দেখলাম ভোরের অন্তিম লগ্নের দৃশ্যপটেও কবি উপমার ব্যবহার করেছেন। তাহলে রাতের আকাশে থাকা একটিমাত্র তারা, আসন্ন সূর্যোদয়ের আকাশ, ভোরের অন্তিম লগ্নের দৃশ্যপট, এর মধ্য দিয়ে কবি ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, ভোরের প্রাকৃতিক নিসর্গ, ভোরের প্রাকৃতিক চিত্রকল্প নানা উপমার সাহায্যে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। পরবর্তী পয়েন্ট আসছে, বাদামি রঙের সুন্দর হরিণের রাত্রি যাপন। ঠিক এই রকম একটি ভোরের অপেক্ষা করছিল একটি বাদামি রঙের সুন্দর হরিণ। কেন অপেক্ষা করছিল? কারণ খাদ্য খাদকের যে শৃঙ্খল, সেই খাদকের হাত থেকে বাঁচবার জন্য, অর্থাৎ ক্ষুধার্ত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচবার জন্য নক্ষত্রহীন মেহগনির অন্ধকারে অর্জুনের থেকে পলাশের বনে জীবন বাঁচাতে সে দৌড়ে বেরিয়েছে। প্রাণ বাঁচাতে, প্রাণকে ভালোবেসে প্রাণ বাঁচাতে সে ছুটে বেরিয়েছে। নক্ষত্রহীন মেহগনির অন্ধকারে অর্জুনের পলাশের বনে। কারণ যদি ক্ষুধার্ত চিতা তাকে ধরতে পারে তাহলে তার মৃত্যু অবধারিত। সেই কারণে জীবনকে ভালোবেসে, জীবন রক্ষা করবার তাগিদে, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচবার জন্য সে নক্ষত্রহীন, মানে এমন ঘন বন জঙ্গল, সেখানে নক্ষত্র আলো প্রবেশ করতে পারে না, নক্ষত্রহীন মেহগনির অন্ধকারে, বনের অন্ধকার, সেখানে সেই চিতাবাঘিনীর হাত থেকে বাঁচবার জন্য সে অর্জুনের থেকে পলাশের বনে ছুটে বেরিয়েছে, জীবনকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে। সে জানে যে এই রকম চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানো অসম্ভব, অতএব আলো ফোটার দরকার। সে এইরকমই একটি কবি পূর্বে যে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, ভোরের পরিবেশের বর্ণনা দিয়েছেন, হরিণটি ঠিক এইরকম একটি ঝলমলে ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে অপেক্ষার কারণটা কি, কেন অপেক্ষা করছিল বললাম। এবার প্রাণকে ভালোবেসে সে ভোরের আলোয় নদীর পাড়ে নেমে এসেছে। সে বাদামি রঙের সুগন্ধি ঘাসগুলি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার ক্ষুধা নিবৃত্তি করবার জন্য। তারপরেই সে নদীর হিমশীতল ঢেউয়ে নেমে পড়েছে। সারা রাত ঘুম হয়নি, তাকে দৌড়াতে হয়েছে, তাকে ছুটতে হয়েছে।
তাহলে রাত জাগা ক্লান্ত শরীরটাকে নদীর স্রোতধারায়, নদীর স্রোতের ধারায় আবেগবান ও প্রাণোজ্জ্বল করবার জন্য, যে নদীর জলে সে যদি একটু স্নান করতে পারে, গাটা ডোবাতে পারে, তাহলে সারা রাতের ক্লান্তি তার দূর হবে, সে একটা আরাম পাবে। কিংবা অন্ধকার ভেদ করে ভোরের দীপ্ত আলোয় একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য, অর্থাৎ সূর্যের যে তেজ, ভোরের যে আলো, সেই আলোয় একটা উল্লাস পাওয়ার জন্য। অথবা নিজেকে বর্ষাতুল্য সূর্য তেজে দীপ্ত করে, সূর্যের যেরকম তেজ, সেই তেজে নিজেকে দীপ্ত করে, প্রভাবিত করে, সূর্যের থেকে শক্তি সঞ্চয় করে, শৌর্যে, বীর্যে, সৌন্দর্যে হরিণের পর হরিণকে চমকে দেওয়ার জন্য। তাহলে এই দ্বিতীয় ভোর, এই দ্বিতীয় ভোরও কিন্তু আমরা দেখলাম যেটা জীবন সংগ্রাম। কার জীবন সংগ্রাম? একটা চিতাবাঘ, একটা হচ্ছে হরিণের জীবন সংগ্রাম, যে নিজেকে বাঁচাবার জন্য সারা রাত সে ছুটাছুটি করেছে। পরবর্তী কি হলো? এই হরিণের পরিণতি কি হলো? হৃদয়হীন যান্ত্রিকতার আঘাতে প্রকৃতির শান্ত সুষমময় সৌন্দর্য ছিন্ন ভিন্ন। আগেরটায় আমি আসছি। এখানেও কবি, আগের যেটা বললাম পরের যে ভোর, এখানেও কবি উপমার ব্যবহার করেছেন। তোমরা বইতে দেখবে উপমার ব্যবহার উনি করেছেন। এই বর্ষাতে যে দীপ্ত করে সুগন্ধি ঘাস, নক্ষত্রহীন মেহগনি ইত্যাদিতে তিনি এখানে উপমা ব্যবহার করেছেন। প্রতিটি ছত্রে ছত্রে তিনি উপমা ব্যবহার করেছেন। তাহলে প্রথমটাই ছিল কি? ভোর ছিল কি? প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। আর দ্বিতীয় ভোর মানুষের পৈশাচিক নিষ্ঠুরতা ও মানবিক যন্ত্র সভ্যতা লালসা প্রকাশের পটভূমি রচনা করে। প্রথম ভোরে আমরা পেয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমরা পেয়েছি। আর পরের পরিবেশ পেলাম, প্রথমের দিকে পেলাম একটি হরিণের জীবন সংগ্রাম। কবি এই প্রথম ভোরে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে দ্বিতীয় স্তবকে যে হরিণের উপস্থাপন করেছেন, নিঃসন্দেহে গল্পটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে আমাদের কাছে। ওই সুন্দর পরিবেশে নদীর ধারে হরিণ গল্পটিকে অন্য মাত্রায় উন্নীত করেছে। তাহলে প্রথম ভোর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এবং দ্বিতীয় ভোর হচ্ছে মানুষের পৈশাচিক নিষ্ঠুরতা, নাগরিক যন্ত্র সভ্যতা, লালসা, এর প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যন্ত্র সভ্যতা, যন্ত্র সভ্যতায় পুষ্ট নাগরিক জীবন, নাগরিক জীবনের একটা ছবি। প্রাকৃতিক পরিবেশ, তাদের দ্বারা প্রাকৃতিক পরিবেশে নষ্ট, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে হৃদয়হীন যান্ত্রিকতার আঘাতে প্রকৃতির শান্ত সুষমময় সৌন্দর্য ছিন্ন ভিন্ন। তাহলে এইরকম পরিবেশে, এইরকম জঙ্গলের পরিবেশে বিভিন্ন উপমার সাহায্যে তিনি যে প্রকৃতিকে বর্ণনা করলেন, পরিবেশকে বর্ণনা করলেন, প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করলেন, হরিণের উপস্থাপনা করলেন, তাহলে একটা সুন্দর ভোর তিনি আমাদেরকে উপহার দিলেন। সেই জঙ্গলে,
সেই ভোরে জঙ্গলে বন্দুকের শব্দ অদ্ভুত শোনায়। কেন অদ্ভুত শোনায়? কেন অদ্ভুত? চারিদিকে শান্ত, প্রকৃতি নিশ্চুপ, ঝলমল ঝলমল করছে, হরিণ বিচরণ করছে নদীর পাড়ে। কিন্তু পৈশাচিক নিষ্ঠুরতা, যন্ত্র সভ্যতা হৃদয়হীন বিবেকহীন মানুষের পৈশাচিক নিষ্ঠুরতা প্রকাশ পায় আমরা দেখতে পেলাম। হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। শিকারীরা সেখানে ছিল, তাদের অব্যর্থ নিশানায়। প্রাণের আবেগে তেজোদ্দীপ্ত হরিণটি আত্মঘাতী হয়ে ওঠে। জীবনী শক্তিতে ভরপুর হরিণটি আত্মঘাতী হয়ে ওঠে। তার রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। বলছে আবারও আগুন জ্বলল। আবারও আগুন জ্বলল কেন বলা হচ্ছে আবারও? কারণ প্রথমে দেশওয়ালি ভাইরা আগুন জ্বেলেছিল, শীতের হাত থেকে বাঁচবার জন্য নিজেদের শরীরকে গরম করতে তারা অসত্যবাদে আগুন জ্বেলেছিল। আর এবার আগুন জ্বালানো হলো কিসের কারণে? হরিণের মাংস রান্না করবার জন্য আবার আগুন জ্বলল। ঘাসের বিছানার ওপর বসে আদিম কালের গল্পে তারা মেতে উঠল, সেই সঙ্গে চলল পান ভোজের আসর। কয়েকটা টেরিকাটা লোক ও তাদের মুখে ওই পরিবেশে অবাঞ্ছিত সিগারেটের ধোঁয়া। তাদের লালসা রসনা তৃপ্ত করতে হরিণের মাংস রান্না হতে লাগলো। রান্না হয়ে গেল হরিণের মাংস। সবশেষে হিম শীতল নিস্পন্দ নিরপরাধ ঘুমে তারা ডুবে গেল। অর্থাৎ যন্ত্র সভ্যতা পোশাক আশাকে ফিটফাট ভদ্রবেশী যারা হচ্ছে পৈশাচিক নিষ্ঠুরতা যাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেই ভোরের পরিবেশে সুন্দর পরিবেশ তাদের দ্বারা নষ্ট হয়ে গেল। প্রকৃতির শান্ত সুষমাময় পরিবেশ তাদের দ্বারা বিঘ্নিত হলো এবং হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। কবিতার পরিণতি কি হলো? বলছে আধুনিক ক্রেতা দুরন্ত যাদের পরনে আধুনিকতার পোশাক, আধুনিক পোশাক, সভ্য সমাজ যাদেরকে আমরা বলি, শিক্ষিত সমাজ যাদেরকে আমরা বলি, টেরিকাটা মাথা, তাদের চুল সুন্দর করে আঁচড়ানো, এলোমেলো বন্দুক, এলোমেলো বন্দুকের উপস্থাপনা, কবিতায় যন্ত্র সভ্যতা পুষ্ট পৈশাচিক জৈবিক তাড়নায় হিংস্র পরিণতি দেখানো হয়েছে। কবিতার শেষে কি দেখানো হচ্ছে? যে যন্ত্র সভ্যতা পুষ্ট পৈশাচিক জৈবিক তাড়নার হিংস্র পরিণতি দেখানো হয়েছে। তাহলে প্রথম ভোর বলেছি আমি, দ্বিতীয় ভোর বললাম,
গল্পের পরিণতি বললাম। এবং কবি প্রতিটি ছত্রে ছত্রে তিনি উপমার ব্যবহার করেছেন। কোনো কোনো ক্ষেত্রে পূর্ণোপমাও আছে, যেমন ঘাসফড়িংয়ের দেহের কোমল নীলের মতো আকাশের রং, বা ঘাসফড়িংয়ের দেহের কোমল নীলের মতো আকাশের রং যেটা বলছি আমি, এটা একটা পূর্ণোপমা। তারপরে নোনা আতার টিয়ার সবুজ ডানা, নোনা আতার কার সঙ্গে তুলনা করছে? সবুজ ডানার সঙ্গে তুলনা করা হচ্ছে। সবুজ ডানা হচ্ছে কি, টিয়াটা কি হচ্ছে এখানে? উপমান। এটা হচ্ছে উপমেয়। মতো হচ্ছে তুলনাবাচক শব্দ, আর সবুজ হচ্ছে সাধারণ ধর্ম, এটা পূর্ণোপমা। তাহলে পূর্ণোপমা, উপমা, উপমান ব্যবহার করে তিনি এখানে ভোরের দৃশ্য, ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, ভোরের প্রাকৃতিক নিসর্গ, ভোরের প্রাকৃতিক চিত্র কল্প তিনি রচনা করেছেন বিভিন্ন উপমা ব্যবহার করে, বিভিন্ন উপমান ব্যবহার করে, বিভিন্ন পূর্ণোপমা ব্যবহার করে। এবং সেই পরিবেশে একটা হরিণের উপস্থাপন নিঃসন্দেহে গল্পটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। হরিণের পরিণতি হলো ওই পৈশাচিক নিষ্ঠুরতায় জীবনী শক্তিতে ভরপুর হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। যন্ত্র সভ্যতার আঘাতে বা যান্ত্রিকতার আঘাতে প্রকৃতির শান্ত সুষমময় সৌন্দর্য ছিন্ন ভিন্ন হয়ে গেল। এটা যেমন নাটকীয়তা, তেমনি অপ্রত্যাশিত। এই নিষ্ঠুরতা, এই পৈশাচিকতা কাম্য নয়, কিন্তু সেটাই দেখা গেল কবিতা শেষে। নিষ্ঠুরতা, পৈশাচিকতা, লালসা, তাদের যে রসনা, লালসার রসনা, তা চরিতার্থ করতে প্রকৃতির ওই সুন্দর পরিবেশে হরিণকে তারা গুলিবিদ্ধ করল। হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ি মতো লাল হয়ে গেল। কবি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ছত্রে ছত্রে তিনি উপমার ব্যবহার করেছেন এবং সুন্দরভাবে শিকার কবিতাটি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে আমি দুটো কোশ্চেন তোমাদের বলতে পারি। এই ভোরের জন্য অপেক্ষা করছিল সুন্দর বাদামি রঙের হরিণটি। তার অপেক্ষা সে কেন সে এই ভোরের অপেক্ষা করছিল? হরিণের পরিণতি কি হয়েছিল? আর একটা বলছি যে গুলির শব্দ বড়ই অদ্ভুত। এই শব্দকে অদ্ভুত বলা হয়েছে কেন? কবিতার পরিণতি কি হয়েছিল? যদি পরীক্ষাতে আসে, এর মধ্যে থেকে আসবে। যদি তোমাদের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, খাতায় সযত্নে লিখে রাখবে। স্কুল খুললে শ্রেণীকক্ষে আমি তোমাদের উত্তর দেব। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি বিধি মেনে চলো। আবার দেখা হবে পরের ক্লাসে ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।